ডক্টর ইউনূস সরকার আওয়ামী লীগকে ভয় পায় কেন, এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো। এই মুহূর্তে বাংলাদেশে একটা ভয়ানক দুর্যোগ চলছে, দুর্যোগ মুহূর্ত। বিশেষ করে গত পরশু 21শে জুলাই উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি বিমান বিধ্বস্ত হওয়ায় শত শত মৃত্যু, শত শত আহত। সেই জায়গায় বাংলাদেশে একটা শোকের মাতম চলছে, শোকের মাতম চলছে, শত শত আহত হয়েছে, নিহত হয়েছে। এই আহত নিহত পরিস্থিতিটা ট্যাকেল করাটাই হচ্ছে সরকারের এই মুহূর্তে সবচেয়ে বড় লক্ষ্য হওয়া উচিত। কিন্তু এই পরিস্থিতিটা ট্যাকেল না করে সরকার যেন মনে হচ্ছে যে আওয়ামী লীগকে, লাস্ট যে সরকারে ছিল রাজনৈতিক দল আওয়ামী লীগের সরকার, সেই আওয়ামী লীগকে কেন যেন একটা ভয় পাচ্ছে মনে হচ্ছে। শুধু আজকে না, যে কোনো পরিস্থিতিতে এই ধরনের অস্থির পরিস্থিতি তৈরি হলেই আওয়ামী লীগ ভীতি তৈরি হয়, এই বুঝে আওয়ামী লীগ চলে আসছে, এমন একটা ভীতি কাজ করে সরকারের মধ্যে, এবং সরকারের সাথে যারা আছে তাদের মধ্যে একটা ভীতি কাজ করে। অথচ আওয়ামী লীগের আমরা কোনো সাউন্ডও দেখতে পাচ্ছি না। গত পরশু থেকে যে ঘটনা হয়েছে, আমরা প্রকাশ্যে আওয়ামী লীগের কোনো সাড়া শব্দই পাচ্ছি না। ইউনূস সরকার যেন ভয় পাচ্ছে যে আওয়ামী লীগ ভীতি, এই বুঝে আওয়ামী লীগ এলো, আওয়ামী লীগ এসে গলা কেটে নিয়ে চলে গেল, এমন একটা ভীতি, একটা ভয়, শঙ্কাহীন নির্ভয়ে সরকার কাজ করতে পারছে না। কেন? সরকারের যদি দুর্বলতা না থাকে তাহলে তো ভয় পাবার কোনো কারণ নেই। সরকার দুর্বলতায় ভরপুর। সরকার বিভিন্ন সময় গত এক বছরে শাক দিয়ে মাছ ঢাকবার চেষ্টা করেছে। আজকে মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তর ঘটনাটিও নানাভাবে শাক দিয়ে মাছ ঢাকবার চেষ্টা করছে। বিশেষ করে এখানে মৃত্যু সংখ্যা, লাশ গুম করা ইত্যাদি অভিযোগ উঠছে, এবং এই ঘটনাটি পরিকল্পিত জায়গায় জায়গায়, বিশেষ করে তরুণ সমাজের মধ্যে আলোচনা হচ্ছে বিষয়টা। এবং এই আলোচনা যখন হচ্ছে তখন সরকারের উপর ক্ষুব্ধ হচ্ছে নাগরিক সমাজ, ক্ষুব্ধ হচ্ছে শিক্ষার্থী সমাজ, ক্ষুব্ধ হচ্ছে। ক্ষুব্ধতা থেকে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, এবং সরকার উল্টাপাল্টা ভূমিকায় অবতীর্ণ হচ্ছে। এই ধরনের একটা গুরুতর ঘটনার মধ্যে সরকারের প্রধান উপদেষ্টার পেজে ত্রাণ তহবিলের ভিক্ষা চাওয়াইবার পোস্ট দিচ্ছে, কখনো কখনো আবার বৈঠক করছে, রাজনৈতিক দলের সাথে বৈঠক করছে, বৈঠক করে ছবি দিচ্ছে, হাস্যোজ্জ্বল ছবি, শোকের মধ্যে হাস্যোজ্জ্বল ছবি, সেই ছবি পোস্ট করে আবার ডিলিট করে দিচ্ছে। এই ছবি যদিও বা প্রধান উপদেষ্টার প্রেস সচিব তার ফেসবুকে দিয়েছেন, দিয়ে আবার ডিলিট করে দিয়েছেন। এই যে ছবিটি দেখুন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ একটি ছবি। এ ব্যাপারে মানব জমিন একটা প্রতিবেদন করেছে, যে মানব জমিন এই ছবিটা নিয়ে লিখেছে যে শেষ পর্যন্ত মির্জা ফখরুল এই কোরাসে যোগ দিলেন, তবে ছবিটির মৃত্যু হয়েছে, রেখে গেছে অনেক স্মৃতি, অনেক প্রশ্ন। মঙ্গলবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই ছবিটি রিলিজ করা হয়, তবে সমালোচনার মুখে তা প্রত্যাহার করা হয়। এর আগে গতকাল প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত আহতের জন্য আর্থিক সহায়তা চেয়ে পোস্ট করা হয়, কিন্তু সেটিও পরে সরিয়ে নেওয়া হয়। আমি খানিক আগে যেটির কথা বলছিলাম, অর্থাৎ সরকার ভয়ঙ্কর ভীত হয়ে সঠিক কাজ করতে পারছে না। সরকারের মাথা খারাপ অবস্থা হয়ে গেছে, একদম সরকারের লোকজনের মাথা খারাপ অবস্থা হয়ে গেছে, যার দরুন এই ধরনের উল্টাপাল্টা ছবি পোস্ট করছে, উল্টাপাল্টা স্ট্যাটাস দিচ্ছে। এমনকি রাষ্ট্রের একটা পাবলিক পরীক্ষা কিভাবে হবে, এই শোকের মধ্যে পরীক্ষাটি হবে কি হবে না, এই সিদ্ধান্তটা নিতেও দ্বিধান্বিত ছিল। দ্বিধান্বিত থেকে পরশুদিন রাত 3টায় বিজ্ঞপ্তি দিয়ে চলমান যে ইন্টারমিডিয়েট পরীক্ষা চলছে, সেই পরীক্ষা হবে না এমন ঘোষণা দেয়। এগুলো আসলে সরকারের মাথা খাবার অবস্থা থেকে এগুলো করছে। আসলে সরকার বুঝতে পারছে যে দেশ তারা চালাতে ব্যর্থ, দেশ তারা চালাতে পারছে না। গতকালকে 4টি রাজনৈতিক দলের সাথে বৈঠক করেছে, আমরা সেটি নিয়ে আজকে সকালের ভিডিওতে আলাপ করেছি। আমরা যে মুহূর্তে এই ভিডিওটা নির্মাণ করছি সেই মুহূর্তে বৈঠক চলছে 13টা রাজনৈতিক দলের সাথে। এইসব রাজনৈতিক দলের নামটাই হয়তো আপনারা জানেন, কিন্তু এইসব দলের বড় জোরে একজন করে নেতাদের আপনারা নাম জানেন। গণসংহতি আন্দোলন, রাষ্ট্র সংস্কার আন্দোলন, এবি পার্টি, নাগরিক ঐক্য, গণ অধিকার পরিষদ, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, খেলাফত মজলিস, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি, 12 দলীয় জোট, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, গণফোরাম ইত্যাদি, এমন 13টি দলের সাথে বৈঠক করছে। এই বৈঠকটির উদ্দেশ্য হচ্ছে গতকালকের বৈঠকের যেমন উদ্দেশ্য নিজেদের ভয় সংখ্যা কাটানো, যে রাজনৈতিক দলগুলো আমাদের সাথে আছে,
এই ভয় শঙ্কা কাটিয়ে আসলে সরকার কি করবে? সরকার আসলে ভয় পাচ্ছে, প্রচন্ড ভয় পাচ্ছে, আওয়ামী লীগকে ভয় পাচ্ছে। এই বুঝে আওয়ামী লীগ চলে আসছে। এই চলে আসা থেকে সরকার মূল সমস্যার মধ্যে না ঢুকে, মূল যে সমস্যাটা উদ্ভব হয়েছে, যে দুর্যোগটা উদ্ভব হয়েছে, সেটি নিয়ে সমস্যা সমাধান না করে রাজনৈতিক দলগুলোকে নিয়ে যেন দল পাকাচ্ছে। সরকার যে একটা ভয় পাচ্ছে সেটি নানাভাবে প্রমাণিত হচ্ছে, এবং সরকারের সাথে যারা আছে তারাও দোষী হচ্ছে। এই যে বিএনপি গতকালকে বৈঠকে অংশ নিয়েছে, বিএনপির বৈঠকে অংশ নেওয়া নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আজকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে জুলাই আগস্টে আবার ফ্যাসিস্ট শক্তি উত্থানের সংখ্যা দেখা গেছে, সেজন্য মত বিনিময় করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বিএনপি পুনরায় সরকারকে সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতি গোষ্ঠীর দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা জানান। আজকে সরকার ভুল করছে, সরকার একের পর এক বিতর্কের গর্ত খুঁড়ছে, বিতর্ক সৃষ্টি করছে। আপনি বিএনপি, আপনি সরকারকে সমর্থন করছেন, জামাত সমর্থন করছেন, বা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো সমর্থন করছে, সরকারের এই ভুলের দায়ভার আপনার, সরকারের এই বিতর্কের দায়ভার আপনার। আপনি বিএনপি ক্ষমতায় যেতেন, আওয়ামী লীগ পতন হয়ে গেছে, আপনি নিশ্চিতভাবে ক্ষমতায় যেতেন, কিন্তু আপনার ক্ষমতা দূরে সরে যাচ্ছে। অর্থাৎ আপনি দ্বিধাগ্রস্ত যে আপনি কি করবেন, সরকার তো দ্বিধাগ্রস্তই। অর্থাৎ আওয়ামী লীগকে ভয়ঙ্কর রূপে ভয় পাচ্ছে। এখন এই ভয়টা, এই ভীতিটা আওয়ামী লীগ কাজে লাগাতে পারবে কিনা সেটি সবচেয়ে বড় প্রশ্ন। আওয়ামী লীগ যদি কাজে লাগাতে না পারে, দেশ আরো ভয়ানক পরিস্থিতির দিকে ঢুকে যাবে, দেশে আরো অরাজকতা হবে, দেশ আরো অব্যবস্থাপনার মধ্যে ঢুকবে, এবং খুব সহসাই এই অরাজকতা অব্যবস্থাপনার মধ্যে যে নির্বাচন হবে, নির্বাচন হয়ে বিএনপি আপনি ক্ষমতায় আসবেন কিংবা জামায়াত আপনি ক্ষমতায় আসবেন, সেটি হবার নয়। যার দরুন দেশের কপালে দুঃখ আছে, আরো বড় ধরনের দুঃখ আছে, এতে কোনো সন্দেহ নাই। এখন আওয়ামী লীগের কাজ হবে, আওয়ামী লীগের কাজ এই যে এত ব্যর্থতা, এত কলঙ্ক, এত অব্যবস্থাপনা, এই অব্যবস্থাপনাগুলোর ভেতরেই আওয়ামী লীগের যে কোনো মূল্যে ঘুরে দাঁড়ানো উচিত, এবং আওয়ামী লীগের কামব্যাক করা উচিত, রাজনীতিতে কামব্যাক করা উচিত। আওয়ামী লীগের কত মানুষ ধরবে, কত মানুষ অ্যারেস্ট করবে, অ্যারেস্টের ভয় করে যদি আপনি রাজনীতি করতে আসেন, আপনার এই রাজনীতি করার দরকার নেই। আপনি টেলিগ্রামে রাজনীতি করুন, হোয়াটসঅ্যাপে রাজনীতি করুন। আপনি যদি মাঠে এসে রাজনীতি করতে পারেন তাহলে রাজনীতি করুন। সরকারের এই ভয়টাকে, ভীতিটাকে কাজে লাগিয়ে সরকারের পতন ঘটান, পতন ঘটিয়ে এমন একটা সিচুয়েশন হোক যে একটা অবাধ এবং নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হোক। অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে হলে এবং দেশের পরিস্থিতি ভালো হতে হলে তো একটা চাপ দিতে হবে, প্রেশার ক্রিয়েট করতে হবে। আজকে যে রাজনৈতিক দলগুলো আছে, বিএনপি জামাত যেগুলো আছে, তারা তো সরকারকে প্রেশার ক্রিয়েট করবে না, তারা ঐক্য, ফ্যাসিবাদ বিরোধী ঐক্য করবে। এই ঐক্য করতে করতে তাদের জীবন শেষ, রাজনৈতিক দলগুলো জীবন শেষ, দেশের জীবন শেষ। সরকার এইভাবেই চলতে থাকবে, হয়তো এটি ব্যর্থ হয়ে আরেকটি আসবে, কিন্তু আওয়ামী লীগের কি হবে? আওয়ামী লীগের তো কিছু হবে না। এই জন্য অ্যারেস্ট করলো না গ্রেপ্তার করলো না কি করলো, এইগুলো না ভেবে রাজনীতি করতে আসুন। আসলে তাহলে বাংলাদেশও মুক্তি পাবে, আপনারাও মুক্তি পাবেন। শেষ কথা এটাই বলবো যে সরকার যে কোনো দুর্যোগ দুর্বিপাকে আওয়ামী লীগকে কিন্তু ভয় পায়। এবং প্রিয় দর্শক, উত্তরার মাইলস্টোন ট্র্যাজেডির পর আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বেশ কিছু কর্মসূচি গ্রহণ করেছেন। তার মধ্যে একটি হচ্ছে প্রত্যেকের দাফনের জন্য নির্ধারিত জায়গা তিনি দিয়েছেন কলেজের পাশে, এবং তিনি ঘোষণা দিয়েছেন তাদের এই কবরের স্মৃতি সংরক্ষণ করা হবে। কিন্তু কেউ তাতে সাড়া দেয়নি। সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব, সেটার কি অবস্থা। আরেকটি পদক্ষেপ তিনি নিয়েছেন, দেশবাসীকে মর্মাহত করেছে। সেটি হচ্ছে তিনি একটা ত্রাণ তহবিল গঠন করেছেন এবং সবাইকে আহ্বান জানিয়েছেন সেই ত্রাণ তহবিলে অর্থ দেওয়ার জন্য। অর্থাৎ কেউ বলছেন চাঁদাবাজি শুরু করেছেন, আবার কিছুদিন পর হয়তো আমরা দেখবো যে এদের জন্য একটা ফাউন্ডেশন তিনি করবেন। তো ত্রাণ তহবিলে অর্থ সংগ্রহ এটা ব্যাপকভাবে সারা দেশব্যাপী খুব সুন্দরভাবে সমালোচিত হয়েছে। তারপরে সেটা তিনি চুপ করে গেছেন। তারপরে তিনি বলেছেন যে প্রত্যেকের চিকিৎসা সেবা, যারা আহত হয়েছেন তাদের চিকিৎসা ফ্রি করে দিয়েছেন। এটাও বেশ দুর্নামের সাথে সবাই গ্রহণ করেছে। সেটি হচ্ছে প্রত্যেকে বলছেন যে এই মুহূর্তে চিকিৎসা সেবা ফ্রি না অফ্রি এটা বলার অপেক্ষা রাখে না, এখানে রাষ্ট্র দায়িত্ব নেবে। হ্যাঁ, এই একটা বড় দুর্যোগ। আরো কিছু পদক্ষেপ তিনি নিয়েছেন, সেগুলো না বলি। তবে দাফনের যে সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং স্মৃতি সংরক্ষণের যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেটার কি অবস্থা সেটি সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিই।
সরকার নির্ধারিত জায়গায় দাফন করতে কেউ সম্মত হননি। দৈনিক ইত্তেফাক, সরকার নির্ধারিত জায়গায় দাফন করতে কেউ সম্মত হননি। আচ্ছা, কে কার এই ছোট্ট শিশুকে ঘরের পাশে বা নিজের বাড়ির পাশে বা নিজের বাড়িতে দাফন না করে আমাদের সরকার নির্ধারিত ইউনূস সাহেবের সেই কবরে দাফন করবে? এটা কি কারো, কেউ কি এই ভূমিকা পালন করবে? কোনো বাবা মা তার সন্তানকে এখানে দাফন করবে নিজের ঘর বাড়ি ফেলে, নিজের জায়গা ফেলে? করে নেই, কেউ সেটি গ্রহণ করেনি এবং সেখানে দাফনের প্রশ্নই আসে না। কি বলেছে, রাজধানীর বিমান দুর্ঘটনায় নিহত ব্যক্তি কোথায়, নিহত শিশুদের কবরস্থানের জন্য মঙ্গলবার 22 জুলাই মাইলস্টোন স্কুলের কাছে উত্তরা 12 নম্বর সিটি কর্পোরেশনের কবরস্থান জায়গা নির্ধারণ করে দেন প্রধান উপদেষ্টা। পুরনো কবরের উপরেই দেয়া হবে নতুন কবর, এমনটাই সিদ্ধান্ত। মানে আগের কবরগুলোর উপরে আবার নতুন করে কবরস্থান তৈরি করা হবে, সেখানে যাতে নতুন শিশু যারা মারা গেছে দুঃখজনক দুর্ঘটনা নাকি সেটি তো আমরা জানি না, তারপরেও বলছে দুর্ঘটনা, তাদেরকে সেখানে দাফন করার তিনি চমৎকার উদ্যোগ নিয়েছেন, কিন্তু কেউ সাড়া দেয়নি। তবে শেষ পর্যন্ত এই ঘটনায় নিহত কাউকেই এখানে দাফন করতে সম্মত হয়নি তাদের পরিবার। অত্যন্ত স্বাভাবিক, নিজ সন্তান বা স্বজনের দেহ গ্রামের বাড়িতে নিয়ে গেছেন তারা সবাই। সরেজমিনে দেখা যায় উত্তরা 12 নম্বর কবরস্থানের এই পুরনো কবরগুলোতে নতুন মাটি পড়েনি, মাথা উঁচু করে ঝোপঝাড় গাছগুলো দাঁড়িয়ে রয়েছে। কবরস্থানের খাদেম জানান, আমরা শুনেছিলাম এখানে 20 জনকে কবর দেয়া হবে, 20 জনকে দাফন করা হবে। সেটা হচ্ছে ওই যে 20 জন 22 জন প্রথম আমরা যেটা শুনেছিলাম মারা গেছে তাদের জন্য। গতকাল রাত 11টা পর্যন্ত এখানে আমরা অপেক্ষা করেছিলাম, কিন্তু কেউ মরদেহ দাফন করতে আসেননি, কোনো কবর খোলা হয়নি। তবে আমাদের লোকজন প্রস্তুত ছিল, যেহেতু সরকার অর্ডার দিয়েছে, প্রধান উপদেষ্টা বলেছেন লোকজন প্রস্তুত ছিল, কিন্তু কেউ যায়নি সেখানে। পরে শুনেছি নিজেদের সন্তান বা আত্মীয়দের মরদেহ তারা নিজেদের বাড়িতে নিয়ে দাফন করেছেন, যেটা অত্যন্ত, এটা 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 বললো কিভাবে যে আপনি এখানে দাফন করেন? এটা বলছে কিভাবে আমাদের প্রধান উপদেষ্টা? নিষ্ঠুর আচরণ। প্রত্যেকেই তাদের সন্তানদেরকে, তাদের আত্মীয় স্বজনকে, শিশুদেরকে তাদের নিজেদের বাড়িতে নিয়ে গেছেন। এটাই স্বাভাবিক, এটাই বাস্তব, এটাই হবে, এটা বোঝা উচিত ছিল। এটা এই মুহূর্তে ওখানে কবরস্থান বেওয়ারিশ কিছু যদি হতো, বেওয়ারিশ যে এদের আত্মীয় স্বজনকে খুঁজে পাচ্ছি না, প্রধান উপদেষ্টা তখন বললেন যে তাদের জন্য নির্ধারিত কবরস্থান নির্ধারণ করে দিয়েছি, আপনারা সেখানে দাফন করুন বা দাফনের ব্যবস্থা করুন। তা তো না, এদের প্রত্যেকের আত্মীয় স্বজন আছে, গার্ডিয়ান আছে, বাবা মা আছে, তারা তাদের গ্রামের বাড়িতে নিয়ে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু প্রধান উপদেষ্টা সেই বোধ শক্তি ছিল না হয়তো, অথবা তিনি এইরকমই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ধন্যবাদ। এবং মাইলস্টোন স্কুলে যারা নিহত হয়েছে বিমান দুর্ঘটনায়, তাদের আত্মার শান্তি কামনা করছি। তাদের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেবার ভাষা নেই। আর যারা আহত হয়েছেন তারা দ্রুত সুস্থ হয়ে উঠুক, এই প্রত্যাশা করি। কারো কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করবেন, আমি অথবা বাড়িবে আমরা সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা আপনাদের প্রশ্নের উত্তর দিতে চাই। আপনার এই প্রোগ্রামগুলোর উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে আমরা সচেতন করা। আমরা বাইরেতে করি যখন, আমরা দেশপ্রেম থেকেই করি, আমাদের এখানে কোনো অন্য কোনো স্বার্থ নেই। সবাইকে আবার শুভেচ্ছা। বাড়ি ভাই। সুজাত ভাই, দেশের সর্বশেষ কি খবর আছে আপনার? এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে আমার কাছে যেটা সর্বশেষ, তো জানেন ছাত্ররা, বিশেষ করে আমার ধারণা এই ছাত্ররা উচ্চ মাধ্যমিক পর্যায়ের পর্যন্ত রাস্তায় নেমে এসেছে। তাদের যুক্তি, গতকালকে থেকে তাদের যুক্তিটা কি, তাদের আন্দোলন, তাদের কোনো রাজনৈতিক স্বার্থ নেই, কোনো ক্ষমতায় যাওয়ারও ইচ্ছা নেই, সুতরাং কথা বলতে চায় না। প্রশ্নটা সবার স্বাভাবিক। এখন একটা যদি এটাকে আপনি, যেমন বিমান বিস্তর আগের দিন থেকে কিছু মানুষ সতর্ক করছিল যে একটা কিছু গঠানো হবে যাতে মানুষের দৃষ্টিটাকে ডাইভার্ট করার জন্য অথবা সব পরিস্থিতি অস্থির করার জন্য সরকার থেকে করানো হবে। বিমান বিধ্বস্ত হওয়ার পরে আমরা স্বাভাবিকভাবে এই জিনিসটা ভাবতে পারি না যে সরকার ইচ্ছা করে, একজন সুস্থ মানুষ ভাবতে পারে না সরকার ইচ্ছা করে বা বিমান বাহিনীর কেউ ইচ্ছা করে এই ঘটনাগুলি অথবা কোমল মতো শিশুদের এইভাবে হত্যা করতে পারে। কিন্তু সরকারের আচরণ
গোপনীয়তা এবং সর্বলাশ গুমের যে চেষ্টা, এখানে প্রশ্ন এসে গিয়েছে শুধু আমাদের মধ্যে না, ছাত্রদের মধ্যে, কোমলমতি ছাত্রদের মধ্যে, যে ছাত্রদেরকে ব্যবহার করে গত বছর এই মাস থেকে জুলাই সন্ত্রাস সৃষ্টি করে 5ই আগস্ট পর্যন্ত সেনাবাহিনীর সহযোগিতায় নির্বাচিত সরকারকে উৎখাত করা হয়েছিল ভালো থাকার জন্য। উদ্দেশ্য তো কি? আমরা ভালো থাকবো, আমরা কোটাহীন থাকবো, মেধার ভিত্তিক রাষ্ট্র হবে এবং চুরি বাটপারি যা হচ্ছে তার বিরুদ্ধে একটা অবস্থা নেওয়া হবে, টাকা ফিরিয়ে আনা হবে। ডক্টর ইউনূস আসলে ডলারে বিলিয়ন ডলার দেশ ভরে যাবে, একটা সমস্ত জাতিকে একটা মহাচূন্য করে তাদের ভাষায় ভালোর জন্য, তাদের ভাষায় স্বৈরাচারের পথ হটানোর জন্য তারা জুলাই সন্ত্রাস করে রাষ্ট্রটাকে একটা তছনছ করে দিয়েছিল সেনাবাহিনীর সহযোগিতা। আমি বারবার বলতেছি, যে সেনাবাহিনীর দায়িত্ব ছিল সাংবিধানিক দায়িত্ব যে নির্বাচিত সরকারকে সুরক্ষা দেয়, তা না করে তারা বরং সন্ত্রাসীদের পক্ষে দাঁড়িয়েছিল, যার ভিন্ন রূপ থেকে আজকে আমরা সেই সেনাবাহিনী আবার ভিন্ন রূপে প্রকাশ্যে গুলি করে মানুষ মারে। তো কথাটা আমি যে কথা বলতে চাচ্ছি, সেই এই যে লাশ একটা বিধ্বস্ত, আপনি তো ভাই আমি আছি বিলেতে, আপনি আছি অস্ট্রেলিয়াতে, কোন দেশে ইভেন স্কুলে যে আমেরিকার বা বিভিন্ন দেশে গুলি করে হত্যা করা হয়, স্কুলে গুলি হয়, আমরা দাঁড়িয়ে সন্ত্রাসীরা গুলি করে, সেইখানেও লাশ গোপন করার কোন ইতিহাস আমরা দেখিনি, যখন লাশ গোপন করার চেষ্টা করা হলো রাতের আধারে, তখনই ছাত্ররা প্রতিবাদ হয়ে ওঠে। একটি ছাত্র, একটা শিশু মারা গিয়েছে, যে বাবা মা ছেলেটাকে বা মেয়েটিকে সকালবেলা কাপড় চোপড় পরিয়ে খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়েছে, সে লাশ হয়ে গিয়েছে। জীবন্ত সন্তানকে তো সে খুঁজে পাবে না। অন্তপক্ষে একজন মুসলমান হিসাবে, একজন হিন্দু, প্রত্যেক মানুষের সেই দেহটির সৎকারের অধিকার রয়েছে। আমি তো আমার ছেলেকে মেয়েকে ফিরে পাবো না, কিন্তু লাশটা তো আমি পেতে চাই। আমার যে ছেলেটা মেয়েটা মারা গিয়েছে তার তো একটা স্বীকৃতি দরকার। আমার তো বুঝতে হবে আসলেই মারা গিয়েছে না মারা যায়নি। যদি আমি নিশ্চিত না হতাম, আমি সারা জীবনে আমার সন্তানটিকে আমি খুঁজবো। সেই দাবিতে ছাত্ররা রাস্তায় নেমেছে, তাদের উপরে আক্রমণ হয়েছে, গুলি হয়েছে। প্রায় 100 জনের মতো ছাত্র আজকে হাসপাতালে, শুনেছি কয়েকজন মারাও গিয়েছে। তাদের দাবিটা তো অন্যায্য নয়। ধর্মীয় দৃষ্টিকোণ দেখেন, আপনার বিচারিক দিক থেকে দেখেন, আন্তর্জাতিক চিন্তা চেতনা দেখেন, দাবিটা অযৌক্তিক কোন জায়গায়? তাহলে তাদের উপরে স্টিমুলার কেন? এই ছাত্ররা তো ইউনূসকে ক্ষমতায় বসিয়েছে, উনি নিজেই বলেছেন, উনাকে নিয়োগ করেছে। একটা বিষয় আমরা একটু যোগ করি আপনার এখানে, ছাত্র অসন্তুষ্ট কিন্তু চতুর্দিকে ছড়িয়ে পড়ার আরেকটা কারণ ছিল, ওই এখন তো এইচএসসি পরীক্ষা চলছে বাংলাদেশে। এইচএসসি পরীক্ষা চলছে, এইচএসসি পরীক্ষা পরের দিন যে এইচএসসি পরীক্ষা হবে না, সেটা রাত 3টার দিকে উপদেষ্টা মাহফুজ আলম তার ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন আগামীকাল পরীক্ষা হবে না। যেটা তার দায়িত্বের মধ্যে পড়ে না। 3টার সময় অন্য কোনো মাধ্যমে না, ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে পরের দিন তারা পরীক্ষা দিতে গেছে, পরীক্ষা কেন্দ্রে গিয়ে শুনলো তাদের পরীক্ষা হচ্ছে না। এই যে অব্যবস্থাপনা একটা রাষ্ট্রের, সরকারের এত বিষয়, সেখান থেকে ছড়িয়ে পড়লো বিক্ষোভ, সচিবালয়ে গেল, সচিবালয়ে তারা হামলার শিকার হলো। সেখান থেকে এখনো কিন্তু ছাত্র বিক্ষোভটা চলছে সেখানে। চলবে তো, আপনার আমার জানা আছে ছাত্ররা যেন একবার নামে, কিন্তু এখানে বিষয়টা হচ্ছে আরেকটা বিষয় যুক্ত করতে চাই, যে ফেসবুক স্ট্যাটাস, আমাদের এই যে ফেসবুক স্ট্যাটাস একটা মানে কালচার শুরু হয়ে গিয়েছে। কোনো কিছু হইলেই এবং আক্রমণ করো বুলডোজার ফেসবুক স্ট্যাটাস, এটার গুরু হচ্ছে আমাদের সেই পাকিস্তানি বেজন্মা পিনাকি, আর কয়েকটা আছে, ওই গিয়ে শুরু করছে। আমাদের প্রধান প্রচেষ্টা দেখলাম বিখ্যাত ঝুলি নিয়ে বিদেশে ঘুরতে ঘুরতে, এখন এই মানুষের দ্বারে দ্বারেও ঘুরছে, দেখলাম একটা স্ট্যাটাস দিচ্ছে যে এদের এই একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ধরে তাদের হিসাবে ধরেন 40 জন মারা গিয়েছে, তাদের এই পরিবারের জন্য পুনর্বাসনের জন্য জনগণ তাকে অনেক পয়সা দিবে, সেইটা দিবেন। আর অথচ ওই জুলাই সন্ত্রাসীদের জন্য
যারা নিজেরাই নিজেদেরকে হত্যা করেছে তাদের জন্য কয়েকশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বৈষম্যের বিরুদ্ধে যে আন্দোলনটা হলো, বৈষম্য দূর হলো কোথায়? কোন জায়গায় বৈষম্য নেই? আজকে এই আন্দোলন দেখবো বৈষম্য দেখবেন বিশ্ববিদ্যালয়ের স্ট্যাটাসের বিষয়, স্ট্যাটাস যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, সাংবাদিকতা বিভাগের শিক্ষক, এই স্ট্যাটাসকে কেন্দ্র করে একটা নতুন টার্ম চালু করেছে, স্ট্যাটাস সাংবাদিকতা। এই স্ট্যাটাস গুলোকে নিয়ে পত্রিকায় নিউজ হয়, কিন্তু হয়তো হ্যাঁ পত্রিকাগুলোতে নিউজ হয় কে স্ট্যাটাসে কি লিখেছে, এটাকে নিয়ে পত্রিকাগুলো নিউজ হয়, কিন্তু স্ট্যাটাস সাংবাদিকতা। এবং জাতীয় পত্রিকাগুলোতে যেগুলা মানে যে পত্রিকাগুলো মানুষ ফলো করে বিশেষ করে, এবং প্রথম সারি পত্রিকা, সাংবাদিকতা কোন জায়গায় গিয়ে পৌঁছাইছে, এই যে যার কারণে আজকে ছাত্ররা তাদেরকে সাংবাদিকদের কিভাবে ধুলাই করতেছে দেখতেছেন তো। আমাদের যে যারা আমরা এখন লজ্জা করে রাজনীতিবিদ বলতে লজ্জা করে, এবং সাংবাদিকতা এটা বলতেই লজ্জা করে, যে কিছুটা বাড়িবে আপনি সাংবাদিকতা জড়িত ছিলেন সেইটা বলতে আপনার লজ্জা করে না, আমার এখন লজ্জা করে। আমি বলতে চাই, আমি লিখতে চাই না যে সাংবাদিক। এবং কালকে ওই পরিস্থিতিতে সচিবালয় থেকে পিটিয়ে বের করে দেওয়া হলো, যখন সে দুজন উপদেষ্টা এবং একজন প্রেস সচিব, যিনি যারা আটকা ছিলেন ওই স্কুলটায়, অবরুদ্ধ ছিলেন, অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার পাওয়ার পরে একটা সর্বদলীয় বৈঠকের কথা বলা হলো। সর্বদলীয় বৈঠকে চারটা দল গেল, চারটা দলের তিনটা নিবন্ধিত, একটা অনিবন্ধিত, এবং চারটা দলের নেতারা, এরা চারটা দল মিলে সর্বদলীয় বাংলাদেশ, এই নেতাদের বৈঠকের পরে যেসব ছবি প্রকাশিত হলো, সেই ছবিতে এক ধরনের গীতাহুতির ঘটনাগুলো, শোকের একটা আবহাওয়া। কিন্তু কেন যেন এই নেতাদের অবয়বে শোক ছিল না, হাসি খুশি ছিল, যেন তারা পরিস্থিতি সামাল দিয়ে ফেলেছেন, এমন একটা জায়গা সেটা। সেইখানে সেইখানে ওরা বললো, সেখানে বলা হয়েছে যে রাজনৈতিক নেতাদের ঐক্যটা দৃশ্যমান হওয়া উচিত, ইউনূস সাহেব বলছেন এটা। আর যে চারটা দল গিয়েছে তারা সেখানে বলছে হ্যাঁ দৃশ্যমান, আমরা দৃশ্যমান, ফেসিবাদের বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ, এটা আমরা দৃশ্যমান। এবং এই হাসি খুশি ছবিটা আরো বিস্ফোরণ তৈরি করেছে এই কারণে, দেশে যে শোকের আবহ, প্রধান উপদেষ্টা থেকে শুরু করে আমাদের রাজনৈতিক নেতার চেহারায় সেটা কোনো প্রকাশ ছিল না। আচ্ছা ভাই, স্বৈরাচারের সংজ্ঞাটা কি? এই যে তাদের আচরণটা, কালকে সবকিছু অপেক্ষা করা, লাশের উপর দাঁড়িয়ে শরাব পান করা, শরাব বলবো আমি, শরবত বলবো না, এটাকে শরাবই বলবো, এটা হারাম হয়ে গিয়েছে। পান করা, হাসি মুখে হচ্ছে সেই বিমান দুর্ঘটনার কেন্দ্র করে যে অবস্থার সৃষ্টি হয়েছে, তা কিভাবে মোকাবেলা করা যায়, সমাধান কিভাবে করা যায়, সেইখানে ফ্যাসিস্ট, মানে এরা শয়নের স্বপ্নে ফ্যাসিস্ট দেখে। তার মানে তারা নিজেদের আত্মাটাকেই, প্রেতাত্মাকেই তারা, ছায়াটাকেই তারা প্রতিদিন দেখে, কারণ তারা নিজেরাই ফ্যাসিস্ট। ইউনূস নিজে ফ্যাসিস্ট। বিএনপির জনক জিয়াউর রহমান ছিল প্রথম স্বৈরাচার, সামরিক স্বৈরাচার, তারপরে খালেদা জিয়া ছিল নির্বাচিত স্বৈরাচার, আর ইউনূস আর জামাত ইসলাম তো তার চরিত্রটাই স্বৈরাচারী চরিত্র। সুতরাং তাদের যে এই হাসিটা, এটা তাদের আসলে তাদের ভিতর আসল রূপটা প্রকাশ পেয়েছে। আপনি মনে করেন আজকে শেখ হাসিনা যদি ক্ষমতায় থাকতেন, দেশে থাকতেন, তিনি কি সেই অবস্থা থাকতেন? উনি আমরা সবাই জানেন সার্বক্ষণিক যখনই কোনো দুর্ঘটনা হতো উনি নিজে মনিটর করতেন, বন্যা হোক, দুর্ঘটনা, সবকিছু উনি কিন্তু নিজে মনিটর, কোথায় কি লাগবে নিজে মনিটর করতেন। আজকে কি উনি লাশ গুম করতেন? আরে শেখ হাসিনার বিরুদ্ধে তোমরা মানুষ গুমের কিচ্ছা কাহিনী শোনাও, আয়নাঘর, নতুন নতুন আয়নাঘর আবিষ্কার করো। শেখ হাসিনা তো মানুষ, আর তোমরা কি করছো? লাশ গুম করছো, লাশ। এইখানে লাভটা কি? এরা তো তোমার, এই শিশুরা তো তোমার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী না। এই ছাত্রদের কাছে রাস্তায় নামতে বাধ্য করা হলো কেন?
একটি এসএসসি পরীক্ষার মতো একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনি জানেন এটা হচ্ছে গেটওয়ে টু ইউনিভার্সিটি, অর্থাৎ তার বৃহত্তর পরিবেশে জীবনটাকে চলে নিয়ে যাওয়ার জন্য এসএসসি হচ্ছে গেটওয়ে, এইখান থেকে পার হয়ে এসে যায়। সেই গুরুত্বপূর্ণ পরীক্ষা কোথাকার যার কোনো দায়িত্বে নাই, মাহফুজ একটা পাগল, একটা ভণ্ড, তার ফেসবুক স্ট্যাটাসে ছাত্রদেরকে জানানো হচ্ছে রাত 3টার সময়। এই সময় কি কেউ জেগে থাকে? একমাত্র ডাকাত, চোর, ছিনতাইকারী, মদকুর ছাড়া। আমরা দেখেছি মধ্যরাতে মদকুর ওই স্বরাষ্ট্র উপদেষ্টার সাংবাদিক সম্মেলন, আমরা আবার দেখলাম রাত 3টার সময় স্ট্যাটাস। পরীক্ষার্থী যারা পরের দিনটা পরীক্ষা, খুব স্বাভাবিক সে 3টা পর্যন্ত জেগে থাকবে না। সে একজন ভালো মানুষ, একটু কর্মজীবী মানুষ, সে কি 3টা পর্যন্ত সজাগ থাকে? মদকুর, চুর, ডাকাত ছাড়া। এখন বলেন, এখন এইগুলা এই কার হাতে দেশটা পড়ছে? একটা বিষয় খেয়াল করেন, যারা বৈষম্য বিরোধী বলে, কোটা আন্দোলন সারা দেশটাকে সন্ত্রাসের কাজ হতে সেই ইউনিভার্সিটি, সেই ডাকাত সন্ত্রাসীরা আজকে এই ছাত্ররা যখন মার খাচ্ছে, আজকে তারা তো দেখতেছি না। ওই এনসি নাপথ ক্রিমিনাল পার্টি আজকে চাঁদপুরে নাকি পদযাত্রা করতেছে, তাও আবার বাকিরা বিএনপি কি কোন ধরনের লজ্জাশরম নাই, কোন ধরনের লজ্জাশরম নাই। ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে, ক্ষমতা কি যেতে পারবে না। একটি দলকে এইভাবে প্রটোকল দিয়ে, সরকারি নিরাপত্তা দিয়ে বিএনপি কে দিবে? এটা বিএনপি বুঝে না, এত নির্লজ্জ হয়ে গেছে। এইটা কি মানুষ কি এইভাবে এত নির্লজ্জ হতে পারে, এত ব্যয় হতে পারে? কালকে যারা করলো তা, এদের হাতে কি দেশটা নিরাপদ? দেশকে নিরাপদ, জাতিকে নিরাপদ দেশ। আর তারা করবে না এই কেন? এই দেশের মুক্তির সাথে, এদেশের মুক্তিযুদ্ধের সাথে, এদেশের জন্মের সাথে, এদের সাথে তো কোনো সম্পর্ক নেই। আমি বলি বিএনপি নেতৃত্ব চলে এসে যান জুয়ার হাতে, এখন যান জুয়ার হাতে। আমাদের দুর্ভাগ্য এই যে বাচ্চা কাচ্চা গুলা যে আজকে রাস্তায়, তাদের যে কষ্টটা, ক্রোধটা, তার পরীক্ষা নিয়ে ছেলে খেলা, কোন একটা এতগুলো রাজনৈতিক দল তাদের পক্ষে কিন্তু কেউ আসে নাই কিন্তু রাস্তায়। আজকে দেখলাম ঐক্যমত কমিশনের থেকে 3টি রাজনৈতিক দল, 3 দল ওয়াকআউট করছে এটা হত্যার প্রতিবাদে। সমকালে সর্বশেষ কারা কারা আমি এখন নিউজটা দেখি নাই। 3 দল, আমার ধারণা এটা হবে হয়তো 3 দল। আপনি পাবেন কি জানেন? ওই পাবেন হচ্ছে সিপিবি, বাংলাদেশ, মধ্যে যাদের কোনো ইয়ে নাই আর কি। তাদের একটা বিষয় আছে, তাদের ছাত্র সংগঠন গুলো যদি করতে পারে, এটা এখন তাদের বিষয় নির্ভর করতেছে। এখন তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে কে বেশি স্বৈরাচার, কে বেশি, এটা তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। একমাত্র আমি দেখলাম যে বিষয়টা আনতে চাচ্ছি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটি মিছিল চালা, আর কোথাও এই ছাত্রদের সাথে কেউ বের হয়ে আসছেনি। এখন আর কারো আসমান কাঁপে না। সেই মহিলাটা কোথায়? এই যে শিশুদেরকে মারা হলো, এই শিশু সন্তানকে এদেরকে মেরে ফেলা হয়েছে, ষড়যন্ত্র মেরে ফেলা হয়েছে। এত নিষ্ঠুর, এত জঘন্য কর্মকাণ্ডের পরেও আজকে সেই আসমান কামানো মহিলা কোথায়? কোথায় ওরা? তাদের অন্তর কাঁদে না? এরা তো মায়ের নামে কলঙ্ক। এরা বিক্রি হয়ে গিয়েছে ডলারের কাছে, এরা বিক্রি হয়ে গিয়েছে। আজকে কোথায় মানবাধিকার কর্মীরা, কোথায় সুশীল সমাজ? আমিও বলতে ইচ্ছা, আমি বলে হচ্ছি ফেসবুক একবার, যারা এই বেশ্যারা বিক্রি হয়, যারা স্বাভাবিক বেশ্যারা বিক্রি হয় টাকায়, আর আমার সুশীল আর ওই শিক্ষিত বেশ্যারা বিক্রি হয় ডলারে, বুঝছেন? ওরা ডলারের কাছে বিক্রি হয়ে গিয়েছে। ওই সুশীলটা হচ্ছে বেশ্যা, বুঝছেন? আজকে কোথায় এরা? কোনো কথা বলতেছে না কেন? আজকে বলবে না, কারণ আমেরিকার ডলার পাবে না। এনজিও চালাইতে ডলার লাগে। দেশটাকে শেষ করে দিয়ে এই কোমল মতি শিশুদের হত্যা, এই যে ওয়াকার, আমার ধারণা হয় ওয়াকারের নিয়ন্ত্রণেই সেনাবাহিনীর উপরে, নতুবা ওয়াকার সবকিছুর পিছনে জড়িত এটা মুনাফা। এই যে সে 4 তারিখে 5 তারিখে বললো সেনাবাহিনী আমরা আপনাদের সকল যানবাহনের নিরাপত্তা নিচ্ছি। আমরা এই যে ওয়াকার বলেছিল যে জনগণের বিরুদ্ধে তারা দাঁড়াবে না, গুলি করবে না। গোপালগঞ্জে কি ঘটলো? কালকে ঢাকায় কি ঘটলো? এখন তুমি ইউনুসের পাহারাদার হইছো, আগের সরকারের
আর কি বলবো, আর আমাদের কপালটাই খারাপ। আমাদের নেতাদের আমাদের নেতৃত্বের বোধোদয় হয় না এই সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করে, পাকিস্তান থেকে শুরু করে, পাকিস্তান আমল থেকে শুরু করে সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করে কিন্তু আওয়ামী লীগের সৃষ্টি হয়েছে। সেনা শাসনের বিরুদ্ধে লড়াই করে কিন্তু আওয়ামী লীগের সৃষ্টি হয়েছে। সেই সেনাবাহিনী আওয়ামী লীগের পক্ষে থাকবে, আপনি ওদেরকে যদি সকাল বিকাল পোলাও মাংস খাওয়ান, তারপরে আপনার পক্ষে থাকবে না। এই বাহিনীটা শুরুতেই ভেঙে ফেলা উচিত ছিল স্বাধীনতার পর। সেই তো গোপালগঞ্জের সর্বশেষ যে চেহারা আমরা দেখলাম, এর আগে একটা ছেলেকে আমরা দেখেছি যে পাথর দিয়ে মৃত্যু নিশ্চিত করা হচ্ছে। হ্যাঁ, গোপালগঞ্জে অবাক হয়ে দেখলাম আমার বাহিনী দিয়ে পা দিয়ে মৃত্যু নিশ্চিত করে তার। কিরম ভয়াবহ অবস্থা। এখন আর বুলকার তুর্ক কথা বলে না, জাতিসংঘের কি ওর নামটা কি জানি, গুটারেস না বুটারেস, কথা বলে না। মানবাধিকার কই গেল, মানবাধিকার সঙ্গে কই গেল। এই জন্য আমি বলি মানবাধিকার সব ভণ্ডামিরে ভাই। সর্বশেষ মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিং এ বলা হয়েছে বাংলাদেশে নির্বাচন কিভাবে হবে সেটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার। অভ্যন্তরীণ ব্যাপার, এতদিন সে নির্বাচন মানে কি যে বলবো আর কি। এই জন্য সব জায়গায় ট্রাম্প গুতা খাইতেছে, এই ইউক্রেনে মারি খাইতেছে, ফিলিস্তিনের ইরানের সাথে খাইছে, একটা ধ্বংস হয়ে যাবে এইগুলা। নিজেদের মারামারি করতেছে এখন ইউক্রেন নিয়ে, কে কতটুকু সাহায্য করবে। ট্রাম্প হচ্ছে শুনেন কথা বলে আসছে তো এই করবো সেই করবো, শুল্ক নিতেছে না, তার দেশ নিয়েই ব্যস্ত আছে, এখন যেখানে পারে সেইখান থেকে নিতে চায়। এদের কথা বলতে ইচ্ছা করে। আপনার পক্ষে আপনার উদ্দেশ্যে একজন বলেছেন, তার নাম রফিকুল ইসলাম ভুইয়া, সুজাত ভাই ভিক্ষা করা যার অভ্যাস সে তো ভিক্ষা করবে, এতে আবার অবাক হওয়ার কি আছে? রফিক ভাই, আমি বুঝতে পারি যে ভিক্ষা করা যার স্বভাব, সেই কারণেই ভিক্ষা করতে, রাষ্ট্রীয় ভাবে ভিক্ষা করতে পারছিল না বলেই এই এনজিও, আমরা আপনি খেয়াল করবেন, এনজিও সেই দেশে হয় যে দেশে গরিব বুখা মানুষ বেশি থাকে, এই এদেরকে পুঁজি করে, এদেরকে দেখিয়ে বিদেশ থেকে, কারণ বিদেশে কিছু প্রতিষ্ঠান আছে, কিছু ব্যক্তিগতভাবে আপনি জানেন বাড়ি ভাই, যে তারা প্রতি বছরে কিছু পয়সা চ্যারিটি করে, দান করে বিভিন্ন সংস্থা। ওই পয়সাগুলা এনজিও গুলা নিয়ে এসে, যে আমি ব্রাকের ইতিহাস জানি, ব্রাক কিভাবে সৃষ্টি হয়েছিল। ব্রাক শুরু হয়েছিল 1972 সালে শরণার্থী পুনর্বাসন প্রকল্প দিয়ে আমাদের এলাকায়। সেই ব্রাক আজকে সেই পুনর্বাসনের বাপকে এখন একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান, বিশাল ব্যবসায়ী প্রতিষ্ঠান। সুতরাং তাদের কারবার হচ্ছে। সুতরাং এই যে এনজিও গুলো আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে জোট বেঁধেছিল, কারণ তারা ভিক্ষা করতে পারছিল না, কারণ বাংলাদেশের অভাব ছিল না, খাদ্য সমস্যা ছিল না, মানে একটি সবার মাথা পিছু আয় বাড়ছিল, সবার খাদ্য নিরাপত্তা ছিল, জিনিসপত্রের দাম ছিল, তা মানুষের জীবনযাত্রার মান বাড়ছিল, মানুষ তখন ঋণও নিচ্ছিল না, এই যে ক্ষুদ্র ঋণও নিচ্ছিল না। শুধু মানুষ যত গরিব হবে ক্ষুদ্র ঋণ নিবে, কারণ দেশ যদি গরিব হয় ভিক্ষার ঝুলি নিয়ে বিভিন্ন দেশে দেশে ঘুরতে পারবে। এখন সেই ঝুলি নিয়ে ঘুরতে ঘুরতে বিশ্বে বাহিরে ভিক্ষা, আপনি ঠিকই বলেছেন, ভিক্ষা যার কার স্বভাব তাকে সে তো ভিক্ষা করবেই। এখন এমন ভিক্ষা শুরু করেছে যে ওই কয়েকটা 200 বা ছাত্রদের দাবি অনুযায়ী 200, আর ওদের দাবি অনুযায়ী ধরেন 60, এদের ভরণ পোষণের দায়িত্ব নেবার ক্ষমতা নাই। যদি ক্ষমতাই না থাকে তাইলে গত 11 মাসে কি ছিঁড়তে পেরে ইউনুস, কি করেছে, আর জবাবটা আজকে শুনেন। বাড়ি বা ইতিহাস তো আপনি জানেন, এরশাদ 9 বছর, 9 বছর লেগেছে, আওয়ামী লীগকে ফিরে আসতে 21 বছর লেগেছে, এবং আইয়ুব সহ সবাইকে, পাকিস্তানকে সরাতে গিয়ে আমাদেরকে 23-24 বছর আন্দোলন সংগ্রাম করে শেষ পর্যন্ত রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ করতে হয়। সুতরাং এই জাতি, আমরা বাঙালি জাতি তো সংগ্রামী জাতি, লড়াকু জাতি, আমরা আমাদের দাবিগুলো আদায় নিতে চাই, এবং শুরুটা হয় কিন্তু সেই ছাত্রদেরকে নিয়ে। আপনি 69 দেখেন জন আসাদের আসাদকে যখন গুলি করে মারা হলো, একটা বিস্ফোরণ ঘটে গেল, বিস্ফোরণ। এই যে আজকে মাইলস্টোন থেকে যে বিস্ফোরণটা শুরু হলো, পুলিশ দিয়ে, আর্মি দিয়ে, বিডিআর, কোন শাসকই কেউ কিন্তু জনরোষকে আটকাতে পারেনি। আমি দিব্য চোখে দেখতে পাচ্ছি
ইউনূসের পতন ঘন্টা বাজতে শুরু করেছে, আসবেই। এই আন্দোলন তো থামবে না ভাই, আপনি কদিন থামিয়ে রাখতে পারেন, কিন্তু আপনি গত 12 মাসের ইতিহাস দেখেন, প্রতিদিন না কোনো বিষয় দিয়ে আন্দোলন হয়, কারণ পুরোপুরি অসন্তুষ্ট। এই সরকার ক্ষমতায় যতদিন থাকবে ততই দেশটাকে একেবারে শেষ করে দিয়ে যাবে। এমনিতে এরা চুক্তি করে এসেছে, দেশটাকে শেষ আমেরিকার কাছে বিক্রি করে দিয়ে এসেছে। আর জামাতে ইসলাম এই দেশটাকে একটি বর্বর ও কার্যকর রাষ্ট্র প্রমাণ করতে চায়। তার কারণে তারা কিন্তু ভুল স্বীকার করে না, ক্ষমা চায় না ও 71 ভূমিকার জন্য। তারা প্রমাণ করতে, আমি পরিষ্কার করে বলছি, তারা প্রমাণ করতে চায় এই দেশটি 1971 মুক্তিযুদ্ধ ভুল ছিল। তারা প্রমাণ করতে চায় এই দেশটার জন্মটাই ভুল ছিল। তাই তারা ওই সময় তারা বুঝেছিল এইটা সঠিক পথ না। এটা প্রমাণ করার জন্য তারা সেই 72 থেকে মেট্রিকুলাস প্ল্যান করে আসতেছে। এক একজনের একটা মেট্রিকুলাস প্ল্যান, নিউজ দেশের একটা বিএনপি, এক একজনের এক এক সমীকরণ আছে, বুঝছেন? আর জি, আপনি যে বাইরের শক্তির কথা বলছেন, বাইরের শক্তির সমর্থনে এই সরকার তা আপনি যে বিলাতে আছেন, বিলাতে এত বড় বড় প্রোটেস্ট আমরা দেখলাম, এত বড় বড় উদ্যোগ দেখলাম। সর্বশেষ গোপালগঞ্জ নিয়ে যখন সবাই ব্যস্ত, তখনও কিন্তু বিলাতে প্রোগ্রাম ছিল। এই প্রোগ্রামগুলোর ফলাফলটা কি? এই প্রোগ্রামগুলোর ফলাফল হচ্ছে -30। এটা হচ্ছে একটা সব কিছু মানুষের সব। আপনি দেখবেন কিছুদিন যাবত থেকে ফেসবুকে ক্ষুব্ধ কর্মীরা, যারা মাঠ কর্মী, তারা কিছু শেখার দিচ্ছে যে টেলিগ্রাম গ্রুপে বলে নেত্রী আপনি হুকুম দেন, কালকেই আমরা শেষ করে দেব। মাঠে নামলে এদেরকে দেখা যায় না। এরা হচ্ছে সেই টেলিগ্রাফ যোদ্ধা, এরা হচ্ছে সেই হাইব্রিড যোদ্ধা। আপনাকে একটু খেয়াল, এই জন্য আমি কয়েকদিন একটা লেখাও লিখেছি যে খেয়াল করতাম, যুক্তরাষ্ট্রে অথবা যুক্তরাজ্যে সমাবেশ করে নিজেদের কর্মীদেরকে ডেকে বক্তৃতা দিয়ে মঞ্চ কাঁপিয়ে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন আনা যাবে না, এবং সেটা বঙ্গবন্ধু জানতেন। বঙ্গবন্ধু যুক্তরাজ্য আওয়ামী লীগ 50-এর দশকের মাঝামাঝি থেকে বঙ্গবন্ধু যুক্তরাজ্যে আসেন। যুক্তরাজ্যে বঙ্গবন্ধুর মানুষের কিছু কিছু কমিউনি নেতৃত্বের সাথে বঙ্গবন্ধুর একটি ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে। তখনও বঙ্গবন্ধু কিন্তু সংগঠনের কথা বলেন। বঙ্গবন্ধু তখনই বলেছেন 69-এ বঙ্গবন্ধুর আগরতলা ষড়যন্ত্র মামলার বিরুদ্ধে বিলাতে শেখ মুজিব ডিফেন্স ফান্ড করা হয়। সেই ফান্ড করে থমাস উইলিয়ামকে দেশে পাঠানো হয় বঙ্গবন্ধুর মামলা লড়ার জন্য। সেই চিন্তা চেতনা থেকে বঙ্গবন্ধু যখন চিন্তা করলেন, এই যে বঙ্গবন্ধু 6 দফা দিয়ে চিন্তা করেছেন 1 দফার আন্দোলন, যখন স্বাধীনতা সংগ্রামটা শুরু হবে, বঙ্গবন্ধু দূরদর্শী ছিলেন। তখন বহির্বিশ্বে আন্তর্জাতিক জনমত দেশের পক্ষে গঠন করার জন্য এবং মুক্তিযুদ্ধের জন্য আর্থিক সহায়তা, প্লাস 70-এর নির্বাচনে প্রবাসীরা যাতে দেশে মানুষকে প্রভাবিত করে নৌকার ভোট দেয়, সেই উদ্দেশ্যে 69-এ যখন বঙ্গবন্ধু কারাগার জেল মুক্ত হওয়ার পরে অক্টোবর 69 বিলেতে আসেন। আসার পর উনি যাদের সাথে ওনার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছিল, যাদের নেতৃত্বে শেখ মুজিব ডিফেন্স ফান্ড করা হয়েছিল, তাদেরকে পরামর্শ দিয়ে যান একটি আওয়ামী লীগের একটি যুক্তরাজ্য শাখা গঠন করার জন্য। সেইখানে নেতৃত্বে ছিলেন গোসলাম, তৈয়বুর রহমান, তারপরে আরো অনেকেই ছিলেন, হাফিজ মজরুদ্দিন, অনেক নামটার মধ্যে আসতে যায়, আব্দুল মান্নান সানমিয়াকে বঙ্গবন্ধু 73 সালে নবীগঞ্জ আসন থেকে এমপি করেছিলেন, পার্লামেন্ট সদস্য করেছিলেন। এরপরে দেখেন ওই সময়ের ওই মাপের নেতৃত্ব এখন নাই। না, আমি বারবার কথা বলার চেষ্টা করতেছি আমরা এটা। এরপরে আসলে 75-এর পরে প্রথম প্রতিবাদ বিলাতে হয়। এবং আমি কেন বলতেছি যে এইটা কেন প্রবাসী সংগঠন করার পরে প্রথমে 75-এর পরে গোস্বামীর প্রতিবাদ হয় এবং এরপরে লবিং করা হয়, এবং প্রথম জনসভা শেখ হাসিনা কিন্তু লন্ডনে। বঙ্গবন্ধু হত্যার আন্তর্জাতিক তদন্ত কমিটি গঠন করা হয়েছিল 1980-তে থমাস উইলিয়ামের নেতৃত্বে। ওই যে কিউটি, যিনি বঙ্গবন্ধু হত্যা আগরতলা সম্রাট বঙ্গবন্ধুর ছিলেন, কৌশলী ছিলেন, এবং ওনাকে চেয়ার করে সর্বইউরোপীয় বঙ্গবন্ধু পরিষদ করা হয়েছিল। আমি সংক্ষেপে বলতে, আপনি আবার 111-এর সময় দেখেন শেখ হাসিনা যাকে নিষেধ করা হলো দেশে যেতে দেবেন, তখনও কিন্তু
পার্লামেন্টে বিভিন্ন জায়গায় লবিং করা হয়েছে, যুক্তরাষ্ট্র হয়েছে, সব জায়গায়। আজকে আপনি দেখবেন সেই লবিং গুলা নেই, কারণ তাদের এক্সেস নেই ওই জায়গায়। তাদেরকে প্রথম দিকে কোন পাত্তাই দিত আমি যতদূর জানি, এই না তাদেরকে চেষ্টা করেছে, কম করে নাই। কিন্তু কত গোপালগঞ্জের পরে যখন আন্তর্জাতিক মিডিয়া এই নিউজ গুলা ফলাও করে ছাপা হয়, প্রকাশিত হয়, প্রচার হয়, তখন কিন্তু সুযোগ সৃষ্টি হয়েছে। কিন্তু তারা সেই কাজটা কাজে লাগাইতে পারছে না। তারা হল ভাড়া করে মিটিং করে, বিবিসির সামনে প্রতিবাদ করে। এই প্রতিবাদ শেখ হাসিনা সরকারের সাবেক মন্ত্রীদের সবচেয়ে বেশি সংখ্যক সাবেক মন্ত্রী এখন বিলাতে অবস্থান করছে। আরে ভাই, এরা তো তুই ক্যাবিনেটের মেম্বার ছিল, তুই ক্যাবিনেটের মেম্বার। এদের জ্ঞান গরিমা কতটুকু, এদের অভিজ্ঞতা কতটুকু? এরা ওই রাস্তায় আন্দোলন কইরা ঘুরে আসলে ঠিক আছে, এইখানে এসে এরা তো ইংলিশে ভালো কথাই বলতে পারবে না। এইটা তাদের উপরে দুষ্টাপায় লাভ নাই। তারা এইখানে মূলত যারা প্রবাসী সংগঠনের দায়িত্বে আছেন, আমি কথা বলছি আমার এক প্রোগ্রামে ডক্টর নুরুল নবীর সাথে, উনি আখ্যা করেন, বলছেন উনি উনার মতো, আপনি তো ডক্টর নুরুলকে ভালো করেছেন, আমি প্রশ্নগুলো করেছি। আপনি সর্বৈব আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম মিন্টু শেখ হাসিনার ওই যে একটা প্রোগ্রাম লাইভ উপস্থাপনা করে, ওইখানে বোঝাচ্ছে আমি সে তার ইউরোপে কি ভূমিকা, নেটোর সামনে অথবা ইউরোপিয়ান ইউনিয়নের কাছে কি ভূমিকা রাখতে পারতেছে, কিছুই রাখতে পারতেছে না। ওইখানে সে লাইভ করতেছে, উপস্থাপনা করতেছে। ওই যে কি একটা নিয়মিত প্রোগ্রাম উনি করেন, ওই যে ভিকটিমদেরকে নিয়ে সেখানে যে প্রোগ্রামটা করেন, কিন্তু সে ইউরোপিয়ান পার্লামেন্টে অত কোথা কি এমন করেছে দেখলাম। ওই কোথাকার এক বারিশটা, আমি বলবো এটা কোথাকার বারিশটা আন্তর্জাতিক আদালতে মামলা করতেছে, এই মামলার কোনো বৈধতা নেই, তার অথরিটি নেই। এইগুলো যে সম্পূর্ণ হইলো ভাইরাল কাজগুলো। আপনার থেকে একটা নতুন একটা টার্ম আমরা পেলাম। আমি আজকে স্ট্যাটাস সাংবাদিকতার কথা বলেছি, আজকে আপনি নতুন স্ট্যাটাস দিলেন হচ্ছে টেলিগ্রাম যোদ্ধা। এখন চৌধুরীকে টেলিগ্রাম যোদ্ধাদের কারণে, টেলিগ্রাম বক্তা, টেলিগ্রাম যোদ্ধা, এদের উপরেই কিন্তু অনেক কিছু চলে গেছে। সমস্যা হচ্ছে টেলিগ্রাম যোদ্ধাদের অনেকে নাম্বার ইউজ করে। শেখ হাসিনা মনে করো দেশ থেকে কথা বলতেছে, বুঝতে পারতেছে। আরেক সমস্যা এই টেলিগ্রামের মধ্যে আবার ওইখানে আবার ঠেলাঠেলি, ওই গ্রুপিং, যে আমাদের গত 15 বছর যে আমাদের ওই যে গ্রুপিং ঠেলা, ওইখানে আবার গ্রুপিং আছে, নিজেদের সে লোকদেরকে ঢুকায় কানেক্ট করে, বুঝছেন, ওইখানে আবার গ্রুপিং হচ্ছে। এখানে আরেকটা অভিযোগ আসছে সুরত ভাই, শুধু গ্রুপিং না, টেলিগ্রাম গ্রুপ গুলার সংখ্যা বাড়াতে গিয়ে সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজনের টেলিগ্রাম গ্রুপে চলে গেছে। ওরা এখানে বসে বসে এদের কথাবার্তা শুনে এবং ব্যবস্থা নেয় তারা। হ্যাঁ, এবং ওই যে যেভাবে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপকে এবিউজ করা হচ্ছে, এখন টেলিগ্রাম গ্রুপটাকে, আমি টেলিগ্রাম আগে বুঝতাম না, এবিউজ করে ফেলছে। আরেকটা দেখবেন, ফেসবুকে কিন্তু পোস্ট দেয় না, ওই আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে দেয়। আর হোয়াটসঅ্যাপ গ্রুপে খেয়ে দেখবেন, আমি ফেসবুকে পোস্ট দিতে তো কিছু লোক জানতো, এরা টেলিগ্রাম গ্রুপে আমার হোয়াটসঅ্যাপে পোস্ট দেয়, ফেসবুকে দেয় না কিন্তু। আচ্ছা, আপনি আমার বলেন ব্রিক লেনে মিটিং করে আওয়ামী লীগ কর্মী, আমার সাধারণ মানুষও আসে না, কিন্তু আমাকে কি বোঝানোর প্রয়োজনটা আছে? আমার কাছে বক্তৃতা করে, এই করেঙ্গা সেই করেঙ্গা, মাসি মারেঙ্গা, মশা মারেঙ্গা বললে তো হবে না। আসল কাজেরা কিছুই করতেছে না। এই জন্য বাইরে জান কেউ আমাকে পছন্দ করে না। আমি কথা বলি তো, কেউ আমাকে পছন্দ করে না, বলতে নেতাদের মধ্যে কেউ আমাকে পছন্দ করে, সামনে সবই ঠিক আছে, কিন্তু 10 জন যদি আমাকে, আমার এই সন্তুষ্টি যে 10 জন যদি আমাকে পছন্দ করে, শেষে অন্তর তৈরি করে আমাকে সামনে সালাম দিয়ে পিছনে গালি দেয় না। দরকার নাই সুরত ভাই, পছন্দ করার দরকার নাই। আমরা সবাই কাজ করে খাই, কারোর উপর নির্ভরশীল না। আমরা বিবেকের তাড়নায় চলি, বিবেক যা বলে সেটাই বলি, কে কি বললো না বললো সে দরকার নেই। এখন দেশে কি দেখবেন, আইসিসিতে 2বার 2টা মামলা হয়েছে। কয়েকদিন আগে একবার স্ট্রাইকে করে আসলেন, উনার প্রচুর ফলোয়ার্স, উনার ইতিহাসটা হচ্ছে, ওনার শ্বশুর হচ্ছেন, আমি দায়িত্ব নিয়ে বলতেছি, ওনার শ্বশুর হচ্ছেন ফ্রিডম পার্টির যে মিল্লাত পত্রিকার যে মালিক ছিল ফারুক হচ্ছে তার শ্বশুর। ধরে নিলাম শ্বশুর ফ্রিডম পার্টি বলল কি আমি আওয়ামী লীগ করবো না, অবশ্যই আমি অন্তর দিয়ে আলম করি, কিন্তু এই যে উনি আইসিসিতে গেলেন, সে আইসিসিতে কারা যেতে পারে মামলা করার জন্য? এইটা ধরো, এই মামলাটা আপনার ওই যে
আমরা আপনিও ছিলেন পত্রিকা, আমিও ছিলাম জনমতে, আমরা অনেক লেখা ডাস্টবিনে ফেলে দিতাম। লেখার উপযোগী না, কিন্তু আমি সামনে বলতে পারতেছি না যে এই লেখাটা ছাপতে পারবো না, কারণ সম্পর্কের বিষয় আছে। এইখানে এই যে মামলাগুলো নিয়ে গেলে, এগুলো তো আইসিসির ডাস্টবিনে যাবে না ভাই, এটা কিন্তু লিগাল হয়তো হচ্ছে না, ইভেন রাষ্ট্রীয়ভাবে ইউজ করতে পারতেছে না মামলা। এইটা আপনি আইসিসিতে মামলা করতে অনেক প্রসিডিওর। এই যে ইসরায়েলের বিরুদ্ধে মামলা হয়েছিল, তার আগে 5টি দেশ আবেদন, বাংলাদেশ একটি ছিল, আবেদন জানিয়েছিল, তারপরে মামলা, তারপরে এটা ফয়সালা হয়নি। এই যে গেল দল বেঁধে মামলা করেছে, এটা মানেটা হইলো দেখাইলো যে আমি এই করতেছি সেই করতেছি। এই মামলার হিয়ারিংটা জনগণ জানে না, কিন্তু হবে না ভাই, আমি কি বললাম সেই মামলার ওইখানে যেদিন মামলাটা নিয়ে যায় সেটা হিয়ারিং হয়, হিয়ারিং এ কিন্তু কোনো জুরি টুরি কেউ থাকে না, কিন্তু স্টাফ থাকে, ওই অফিসে শুধু স্টাফ থাকে, ওদের উদ্দেশ্যে কিছু বক্তৃতা দেয় অনেকে, একজন, এবং ওরা এগুলা নোট টোট নেয় এবং তারা পরে মামলা হিসেবে গ্রহণ করা হবে, পরে জানানো হবে, পরে জানায় যে ওরা ব্যক্তিগতভাবে ইমেল করে জানায়, সরি আপনার এর মামলা হিসেবে গ্রহণ করা হলো না, এর জন্য প্রসেস মেনটেন করা নেই। আপনাকে প্রসেস অনুযায়ী যেতে হবে। আমি আগে বললাম না যে প্রসেস করে যখন দেখা গেল একটা লেখা ছাপানো যাবে, তখন ছাপানো। এর আগে কি কেউ আপনি বলেছেন কাউকে, একজন লেখা নিয়ে গেল, আপনি কি সরাসরি বলেছেন যে ভাই আপনার লেখা ছাপা হবে না? আপনি বললেন তাই রেখে যান, আমরা দেখবো। একই জিনিস ভাই, এইগুলো ওইগুলো ভাইরাল হওয়ার জন্য, আর এখন একটা ইয়ে হয়েছে যে ভিউ বাড়ানোর জন্য। আপনার বিরুদ্ধে একটা বক্তব্য এসছে, ওনার নাম হচ্ছে কেজি মাখান্না, MAKHAN, এই যে আছে ওনার বক্তব্য। জনাব সুজাত মনসুর, আপনি সবার সমালোচনা করছেন, কিন্তু আপনি কোথায় কি করেছেন? আমি মোটামুটি রাজনীতির খবর দেখার চেষ্টা করি, কখনো আপনার নাম কোন ক্রাইসিসে দেখেছি পরে মনে পড়ে না। আর পরে দেখি ইউরোপীয় ইউনিয়নের নজরুল সাহেব যে অনুষ্ঠান পরিচালনা করেন, তার নাম হচ্ছে দায় মুক্তি। এই মুহূর্তে এটি অবশ্যই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান। ভাই প্রথমত আপনি মনে রাজনীতির খোঁজ খবর রাখেন না, যদি না রাখেন তাইলে আপনি খোঁজ নেবেন 75-এর পরে আমরা কিভাবে ছাত্রলীগকে সংগঠিত করেছিলাম সেই খোঁজটা নেবেন। এবং আমি অনলাইনে সর্বক্ষণিকভাবে সক্রিয়, বা আমি গত 10 বছরে না হলে বঙ্গবন্ধু পরিবার নিয়ে 10টি কবিতা বই প্রকাশিত হয়েছে আমার। এবং প্রবাসী মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে যখন প্রতারণা করা হয়, তখন আমি বিচারপতি মানিক এদের বিরুদ্ধে কথা বলেছিলাম বলে আওয়ামী লীগ সরকারের সময় আমার বিরুদ্ধে মামলা হয়েছিল। আপনি যদি খোঁজ খবর নেওয়ার খবর নিয়ে দেখবেন, আমরা পারিবারিক ভাবে আমার বড় ভাই থেকে শুরু করে আমরা সবাই মুক্তিযুদ্ধের পক্ষে লড়াই করে যাচ্ছি। আওয়ামী লীগের আমরা কোনোদিন কোনো বেনিফিট নেইনি, আমি কোনো পদবি হোল্ড করি না, আমি আমার নিজের খেয়ে বিদেশের থেকে যতটুকু পারি কাজ করার চেষ্টা করতেছি। আর সুতরাং আপনি কি খোঁজ খবর আমি জানি না, আমি আমার ভিডিও গুলো গিয়ে দেখবেন। আমি আওয়ামী লীগের সময় যেতে পারিনি দেশে, কারণ আমার বিরুদ্ধে বিচারপতি মানিক, আমি তার মুখোশ উন্মোচন করেছিলাম বলে আমার বিরুদ্ধে মামলা করেছিল আওয়ামী লীগ আমলে। আমি কিন্তু আওয়ামী লীগের পক্ষে, বঙ্গবন্ধু কন্যার পক্ষে কথা বলা ছাড়িনি, আমি কথা বলেই যাচ্ছি, এবারও যেতে পারবো না, কারণ আমি অনলাইনে সক্রিয়। কারণ অনলাইনে আওয়ামী লীগের পক্ষে কথা বললে তার বিরুদ্ধে মামলা হবে। আমার সম্পত্তি ক্রুকের নির্দেশ হয়েছিল আওয়ামী লীগ আমলে, আমি দেশে আমার নামে গ্রেপ্তারি পরোয়ানা হয়েছিল আমার নামে, আমি তোয়াক্কাও করিনি, আমি আওয়ামী লীগ শেষের কথাটা কি বললেন উনি যে দায় মুক্তি। আমি তো ভাই আমি তো অনুষ্ঠান সম্পর্কে গুরুত্ব আমি অস্বীকার করতেছি না, আমি বলতেছি ইতিহাসটাকে জেনে আসুন, প্রবাসী সংগঠনগুলো কি কাজ করেছিল অতীতে, তাদের দায়িত্বটা কি, আমি সেই কথা আমি ইতিহাস থেকে বলতেছি। আমি বলতেছি নজরুল সাহেব করেন, আমি সেটা অস্বীকার করতে, কিন্তু উনি এই যে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি হিসাবে উনি ইউরোপিয়ান পার্লামেন্টে অথবা ইউরোপের কোথাও কোন জায়গায় এই যে বাংলাদেশে মেসাকার হচ্ছে, গণহত্যা হচ্ছে, যেভাবে গোপালগঞ্জে অপ্রকাশ্যে গুলি করা হলো, সেইগুলা নিয়ে ওনারা কি ধরনের কার্যকর ভূমিকা রেখেছেন নিজেদের প্রচার করা ছাড়া,
আমি সেটাই প্রশ্ন করছি। আমি যদি দায়িত্বশীল, আমি শুরু থেকে এই কথাগুলো বলে আসতেছি, গত বছরের 5ই আগস্টের পর থেকে এই কথাগুলো বলে আসতেছি। সুতরাং আমাকে যদি আমি তো ভাই কোনো দায়িত্বশীল ব্যক্তি না, আমি ব্যক্তি হলে কথাগুলো বলতে পারতাম। আমি শুধু পদ্ধতির কথা বলতেছি, এই যে কাজগুলো, কারণ আমি ইতিহাস থেকে বলতেছি কার্যকর পদ্ধতিটা। শুধু আপনি রাজনীতির খবর রাখেন, আমি জানি আপনি সাম্প্রতিকের খবর, আপনি কোন ভাই বা দাদা গ্রুপের খবর রাখেন, আর ওই ভাইরাল হাইব্রিডদের খবর রাখেন, আসল মানুষের খবর রাখেন না। আপনাকে ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। না, যাক, আপনার বক্তব্য পেয়েছে, সবাই আমরা শেষ করব। দেশে যে চলমান পরিস্থিতি চলছে, এই পরিস্থিতি নিয়ে আপনার উপসংহার বক্তব্য আপনি কি বলবেন? এই যে আমাদের ছেলে পেলে একেবারে নেতৃত্ববিহীন আন্দোলন করছে, আমাদের সন্তানেরা আন্দোলন, প্রথমেই বলি এইভাবে নেতৃত্বহীন আন্দোলন থেকে নেতৃত্ব গড়ে ওঠে। আমি একটা কথা বারবার আমি বলি, এটা আমার বিশ্বাস থেকে, বঙ্গবন্ধুকে অপমান করে এবং বঙ্গবন্ধুকে, মুক্তিযুদ্ধকে অপমান করে, ইতিহাস মুছে দেওয়ার চেষ্টা করে, আজ পর্যন্ত কেউ রক্ষা পায়নি। এটা প্রকৃতির বিচার ভাই। আপনি যা বলেন, যা বঙ্গবন্ধুকে অস্বীকার করেছে, যা জামায় মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে এই দেশে রাজনীতি করার সুযোগ করে দিয়েছে, বাঙালি জাতীয়তার বদলে যা বাংলাদেশ জাতীয়তা করতে, অর্থাৎ মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, চেতনার বিরুদ্ধে দাঁড়াতে চেয়েছিল, মুক্তিযোদ্ধা হয়েও জিয়াউর রহমান টিকতে পারেনি। আপনি মুস্তাক বঙ্গবন্ধু হত্যা করে পাগল হয়ে মারা গিয়েছে। আপনি এরশাদ, খালেদা, সবাই বঙ্গবন্ধুকে অপমান করার চেষ্টা করেছে এবং মুক্তিযুদ্ধকে খালেদা জিয়া 30 লক্ষের জায়গায় 3 লাখ বলেছিল, শহীদ হয়েছে। এই গোলাম আজমকে এই দেশে নাগরিকত্ব দিয়েছিল খালেদা জিয়া, দেশে আসার পারমিশন দিয়েছিল জিয়াউর রহমান। সব কথা শেষ কথা হচ্ছে, আমাদের সে আবার একদিন আমি বলেছি, আমাদের সেই স্লোগানটা আমার মনে পড়ে যায়, বঙ্গবন্ধুর কবর থেকে আন্দোলনের ডাক এসেছে। গোপালগঞ্জ থেকে যে শুরু হয়েছে অসম্মানের প্রতিরোধ নেওয়া, সেই প্রতিরোধ সারা দেশে একদিন দেখবেন, আজ না হোক কাল না হোক 10 বছর হলেও পরে হলো এর প্রতিশোধ হবে, বিচার হবে। এবং অন্যায় কখনো টিকে থাকতে পারে না। যদি অন্যায় টিকে যায় তাহলে পৃথিবী, প্রকৃতি অসত্য হয়ে যাবে, প্রকৃতির বিচার বলে কিছুই থাকবে না, ন্যায় প্রতিষ্ঠিত হবে। এবং আজকে ধীরে ধীরে প্রমাণিত হচ্ছে, আজকে এই ছাত্রদের মুখে আজকে কালকে স্লোগান শুনলাম, শেখ হাসিনা প্রধানমন্ত্রী, আমরা তোমার সহযাত্রী। এই ছাত্ররাই 1 বছর আগে অন্য স্লোগান দিয়েছিল। সুতরাং বাড়ি ভাই, আমি আশার আলো দেখতে পাচ্ছি, আমি টানেলের শেষে আলোর বর্তিকা দেখতে পাচ্ছি। জয় আমাদের হবেই, জয় সময়ের ব্যাপার মাত্র, এবং নেতৃত্বের বিচক্ষণতা এবং সাহসী কর্মসূচির উপর, সিদ্ধান্তের উপর নির্ভর করবে। এবং সেই ক্ষেত্রে একমাত্র বঙ্গবন্ধু কন্যাই আমাদের শেষ ভরসা। আর কোন নেতৃত্বের প্রতি সামান্যতম বিশ্বাস নেই, বিশেষ করে গত 15 বছরের চুর প্রজন্ম, চুরদের প্রতি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আবার শুভেচ্ছা আপনার দর্শক শ্রোতাদের জন্য। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। প্রিয় দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করা হলো, বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, সেই পরিস্থিতি তুলে ধরা হলো। বাংলাদেশের অবস্থা খুবই করুণ একটি অবস্থা, খুবই বাজে একটি পরিস্থিতি তৈরি হয়েছে। আপনারা দেখতে পেরেছেন যে কতটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে মানুষের মধ্যে। খুবই চিন্তা ভাবনা এবং কষ্ট হচ্ছে। স্কুল এবং স্কুলের উপর যেভাবে প্লেন দুর্ঘটনা ঘটেছে, এই প্লেন দুর্ঘটনাটা মানুষ কোনোভাবে মেনে নিতে পারছে না। বিশেষ করে মা বাবা যারা রয়েছে তারা তো মেনে নিতে পারছেই না। অনেকেই পরিকল্পনা বলছে, অনেকেই সরকারকে দোষারোপ করছে যে সরকার নিজে থেকে এই ঘটনাটি ঘটিয়েছে। রাজনীতিবিদরা এক একজন এক এক কথা বলছে। আপনাদের কি মূল্যবান মতামত রয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।